গুড মর্নিং ঠিক বলতে পারছি না, কারণ একদম আমরা দুপুর 12টার সময় রয়েছি, তাই সবাইকে গুড আফটারনুন। ইতিমধ্যে লাভ টু ট্রাভেল চ্যানেল যারা ফলো করছেন আপনারা জেনে গেছেন যে আমাদের কিন্তু কলকাতা থেকে ওয়ান ডে ট্যুরের একটি সিরিজ চলছে। এবার কলকাতা থেকে কোথায় কোথায় একদিনে ঘুরে আবার কলকাতায় ফেরত যাওয়া যাবে সেই রকম ডেস্টিনেশনের সন্ধান কিন্তু আমরা দিচ্ছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি গাদিয়াড়া। এখন বাজে দুপুর 12টা। আমাদের যাত্রা কিন্তু কলকাতা থেকে শুরু হয়েছিল সকালবেলা, কিন্তু সকাল থেকে দুপুর 12টা কী করে গড়ালো সেই গল্প শুনতে হলে চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং। আজ 25শে আগস্ট রবিবার। এখন আমরা চলেছি হাওড়া ব্রিজের উপর দিয়ে, গন্তব্য হাওড়া স্টেশন। সানডে ছুটির দিন দেখে আমরাও বেরিয়ে পড়লাম কলকাতা থেকে একটু দূরে একদিনের ভ্রমণের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 8টা। হাওড়া স্টেশন থেকে সকাল 8টা বাজের হাওড়া মেদিনীপুর লোকালে চেপে পড়লাম গন্তব্য বাগনানের উদ্দেশ্যে। হাওড়া টু বাগনানের ভাড়া জনপ্রতি 15 টাকা। বাগনান পৌঁছতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগলো। বাগনান পৌঁছে বাগনান স্টেশন থেকে বেরিয়ে বাগনান বাস স্ট্যান্ড সংলগ্ন একটি মিষ্টির দোকানে পেটাই পরোটা সঙ্গে মিষ্টির দোকানের মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সারলাম। এখন আমাদের গন্তব্য গাদিয়াড়া। বাগনান থেকে গাদিয়াড়া দুভাবে পৌঁছানো যায়। অটোতে গেলে বাগনান টু শ্যামপুর 40 টাকা ভাড়া, ও শ্যামপুর থেকে গাদিয়াড়া অটো অথবা টোটো পেয়ে যাবে, যার ভাড়া পড়বে 10 টাকা করে। এবং বাগনান থেকে সরাসরি বাস সার্ভিস রয়েছে গাদিয়াড়া পর্যন্ত। বাসে ভাড়া 40 টাকা করে। আমরা বাসেই গিয়েছিলাম গাদিয়াড়া। প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে গিয়েছে গাদিয়াড়া পৌঁছতে। বাসের বিরক্তিকর জার্নিতে স্বস্তি এনে দিয়েছিল বাংলার সবুজ পল্লী প্রকৃতি। গাদিয়াড়া বাস কিন্তু আপনাদেরকে ঠিক এই জায়গাটাতেই নামাবে, এবং আমরা এখানটাতে নেমেই গাদিয়াড়া থেকে এদিকটায় গেলে পুরোটা হচ্ছে রূপনারায়ণ নদী ওপাশটাতে। আপনারা এখান থেকে একটুখানি হেঁটে গেলেই হচ্ছে গাদিয়াড়া পিকনিক স্পট এবং গাদিয়াড়া মোহনা। এবার আপনারা এখান থেকে বাস থেকে নেমে কিন্তু টোটো দাদারা হাঁক ডাক করছে, আপনারা টোটোও করতে পারেন। আমরা টোটো করলাম না, যেহেতু অল্পটুকু রাস্তা, নদীর তীরের আবহাওয়াটা উপভোগ করার জন্য আমরা কিন্তু পায়ে হেঁটেই সেই গাদিয়াড়া পিকনিক স্পট পর্যন্ত চলে যাব। এই মুহূর্তে আমরা রয়েছি গাদিয়াড়াতে রূপনারায়ণ নদীর তীরে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রূপনারায়ণ নদীর তীরে আছি। গাদিয়াড়াতে রয়েছে গাদিয়াড়া পিকনিক স্পট, মোহনা এবং আর কি কি রয়েছে, এবং গাদিয়াড়া থেকে আর কোথায় কোথায় যাওয়া যাবে সেই সমস্ত কিছু জানতে হলে আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই রূপমঞ্জুরি প্রপার্টিকে বাম দিকে রেখে সোজা রাস্তাটা ধরে এগিয়ে গেলে কয়েকটি দ্রষ্টব্য স্থান পড়বে। আমরা পায়ে হেঁটে ঘুরেছি, আমাদের 20 থেকে 30 মিনিট মতো সময় লেগেছে। প্রথমে আছে সৎসঙ্গ ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির, এরপর আপনার ডান হাতে পড়বে জাহাজ কারখানা, এরপর গঙ্গা মন্দির অথবা গঙ্গা আশ্রম, আর মূল আকর্ষণ ত্রিবেণী সঙ্গম। আপনারা চাইলে এই সমস্ত সাইট সিনগুলো টোটো রিজার্ভ করেও ঘুরে দেখে নিতে পারেন। ওই গঙ্গা মন্দির আছে, পূর্ণিমা আছে, আর জাহাজ ফ্যাক্টরি আছে, আর নদীধার আছে, এইসব দেখা আছে। তারপরে পিছলদা মন্দির আছে আমাদের ওইদিকে, দেখতে যাবে গ্রামের ভিতরে। এক একজন 100 টাকা করে মাথা পিছনে। 6-7 কিলোমিটার রাস্তা আছে, গেলে আধ ঘন্টা যেতে হবে। আধ ঘন্টার মধ্যে মানে আধ ঘন্টা লেগে যাবে যেতে, 1 ঘন্টা কাছাকাছি যাবে। 6294-3 টোটো দিয়ে যদি ঘুরতে চান আমাদের টোটো আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ঘুরি। এই মুহূর্তে আমরা রয়েছি গাদিয়াড়া, আর এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাদিয়াড়া গঙ্গা আশ্রম। এটি হচ্ছে মূলত গাদিয়াড়া গঙ্গা মন্দির, এবং গঙ্গা মন্দির সংলগ্ন এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানে কিন্তু 3টি নদীর মিলনস্থল, রূপনারায়ণ,
দামোদর এবং হচ্ছে হুগলি নদী। আপনারা এখানে আসলে কিন্তু এই মজার এই যে জিনিসটা, যে ত্রিবেণী সঙ্গম, তিনটে নদীর যে মিলনস্থল, এটা কিন্তু খুব অসাধারণ লাগে। এবং আমরা বর্ষাকালে এসেছি, বর্ষাকালে নদীর রূপ দেখতে পাচ্ছেন, কেমন উপচে পড়া নদীর রূপ। পিচ রাস্তার দুধারে যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা এতক্ষণ এখান দিয়ে আস্তে আস্তে আপনারা যে দেখলেন আমাদের ক্যামেরা দিয়ে, এই পুরো জায়গাটাই হচ্ছে পিকনিক স্পট। শীতকালে হচ্ছে আদর্শ সময়, শীতকালে আপনারা এখানে আসলে পিকনিক করতে পারবেন। আপনারা যেরকম দেখলেন, আমরা যেখানে গাদিয়াড়া যে বাস স্টপটাতে নেমেছি, সেখান থেকে যে গাদিয়াড়ার যে রূপনারায়ণ নদীর তীরের ধার ধরে যে পুরো এখানটা পিকনিক স্পট পর্যন্ত আমরা আসলাম, ওই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর বসার জায়গার ব্যবস্থা করে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সেখানে ঘন্টাখানেক বসে সময় কাটাতে পারবেন। এবং বিশেষ করে আমার মনে হলো এই রূপনারায়ণ নদীর এত অপরূপ সৌন্দর্য দেখে এখানে কিন্তু সূর্য অস্ত দেখতে অসাধারণ লাগবে। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় নিয়ে আমরা থাকতে পারবো না, আমাদের পরবর্তী গন্তব্যে যেতে হবে, সেই জন্য আমরা এখানটায় সূর্য অস্ত পর্যন্ত আমরা নিজেরাও দেখতে পাচ্ছি না বা আপনাদেরকেও দেখাতে পারছি না। কিন্তু আমার মনে হয় আপনারা যদি আসেন, একটা দিন বলবো হাতে সময় করে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, এত এখানে থাকার জায়গা রয়েছে, আপনারা থেকে এখানে একদম রিল্যাক্স করে গঙ্গার নদীর বা রূপনারায়ণ নদীর সৌন্দর্য উপভোগ করে অসাধারণভাবে একটা পুরো দিন কিন্তু আপনারা কাটাতে পারবেন। আমাদের রেকমেন্ডেশন থাকবে যে দিনের দিন গাদিয়াড়া থেকে ঘুরে গেলেই ভালো। এবার আপনারা যদি রিল্যাক্স করে ঘুরতে চান, যে রূপনারায়ণ নদীর তীরে একটু সময় কাটাবো, একটা দিন থাকবো, হ্যাঁ, একটা উইকেন্ড একটা হোক বা একটা ছুটির দিন হোক, আমরা রিল্যাক্সভাবে কাটাবো, তবে আমার মতে এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি রয়েছে রূপমঞ্জরি, সেইখানে আপনারা থাকতে পারেন। এবং এছাড়া অন্যান্য অনেক অজস্র এখানে ছোটোখাটো লজ হোক, থাকার হোটেল হোক, সেগুলো পেয়ে যাবে অতীব সুমূল্যে। গাদিয়াড়া আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে। এবার গাদিয়াড়া থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গেওখালি। আমরা গেওখালি যাব গাদিয়াড়া ফেরিঘাট থেকে। এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ, আমরা লঞ্চে করে গেওখালি চলে যাব। আর গাদিয়াড়া যেহেতু আমাদের ঘোরা হয়ে গেছে এবং গাদিয়াড়াতে আর সেরকম কিছু ঘোরার নেই, এবার যখন দেখলাম যে গাদিয়াড়া থেকে লঞ্চের ব্যবস্থা রয়েছে, এত সুন্দর রূপনারায়ণ নদী, এই নদীতে যদি আমরা লঞ্চে না চড়ি তা কি হয়? সেই জন্য নদীর বুকে নৌবিহারের আনন্দটাও আমরা নিতে চাইছি। সেই জন্য এই আজকে আমাদের এই ট্যুর প্ল্যানে কিন্তু গাদিয়াড়ার সঙ্গে গেওখালিটাও সংযোগ হয়ে গেল। আর এই গাদিয়াড়া থেকে গেওখালি যেতে কিন্তু আমাদের ভাড়া পড়লো জনপ্রতি 8 টাকা করে। গাদিয়াড়া থেকে গেওখালি যাওয়ার যে সমস্ত টাইম টেবিল রয়েছে লঞ্চ ছাড়ার, সেই সমস্ত তালিকা কিন্তু আপনারা আমাদের এই ভিডিওতে দেখে নিতে পারেন, ভিডিওটি পজ করে। এই মুহূর্তে আমরা চলে এসেছি গেওখালি জেটি ঘাটে। অ্যাকচুয়ালি এটা আমরা লঞ্চ বলছিলাম ঠিকই, কিন্তু লঞ্চ সেই অর্থে বলা যাবে না, এটাকে কিন্তু আমরা ভটভটি বলতেই পারি। যাই হোক, দারুণ একটা অ্যাডভেঞ্চার হলো এইভাবে গাদিয়াড়া থেকে গেওখালি আসার জন্য। গাদিয়াড়া থেকে আমাদের লঞ্চ ছেড়েছিল 1:30টার সময়। 1:30টার সময় লঞ্চ ছিল, আমরা একদম সঠিক সময় সেই সময় গাদিয়াড়া ফেরিঘাটে গিয়ে পৌঁছেছিলাম লঞ্চে করে। এই যে এইভাবে গেওখালি আসলাম, এটা কিন্তু আমাদের রেকমেন্ডেশন রইল, একদম আপনারা কিন্তু ট্রাই করবেন। একটা অন্য রকম অ্যাডভেঞ্চার, আমার তো দারুণ লেগেছে এইভাবে লঞ্চে করে আসা। আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু হচ্ছে গেওখালি থেকে মহিষাদল রাজবাড়ি। সেইটা কি করে যাব, সেই গল্প জানতে হলে তো আমাদের সঙ্গে দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি মহিষাদল বাস স্ট্যান্ড, গেওখালি থেকে টোটো করে। ফেরিঘাট ও ফেরিঘাট থেকে বেরিয়ে রাস্তায় ভিড় থাকার ফলে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলা হয়নি, তাই এখন টোটোতে যেতে যেতে বলছি। ফেরিঘাট থেকে বেরিয়েই দেখতে পাবেন মহিষাদল যাওয়ার জন্য কিছু টোটো দাঁড়িয়ে আছে। আপনাকে রিজার্ভ করতে বলবে, রিজার্ভ না করলেও শেয়ারে 40 টাকা ভাড়া চাইবে।
আমরা যেহেতু বাজেট ট্রাভেলার আর আমাদের মতো যারা স্বল্প খরচে ঘুরতে চান তাদের উদ্দেশ্যে বলছি, ফেরিঘাট থেকে বেরিয়ে মাত্র 2 মিনিট হাঁটা পথে মেন রোডে চলে আসবেন। সেখান থেকে মহিষাদল বাসস্ট্যান্ড যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। এখানেও 20 টাকা ভাড়া বলবে, কিন্তু সঠিক মূল্য 15 টাকা। আপনি 15 টাকা ভাড়া দিয়ে গেওখালি থেকে মহিষাদল পৌঁছতে পারেন। আমরা সময়ের অভাবে গেওখালি ঘুরতে পারিনি। গেওখালিতেও কিছু দর্শনীয় স্থান রয়েছে, আপনারা চাইলে টোটো ভাড়া করে সেই স্থানগুলো ঘুরে দেখে নিতে পারবেন। সেই স্থানগুলো হলো ত্রিবেণী সঙ্গম, গোপালজি মন্দির, মিরপুর ক্যাথলিক চার্চ, প্রভু যিশুর মন্দির। আমরা গেওখালি লঞ্চঘাট থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি মহিষাদল বাসস্ট্যান্ডে। এবার মহিষাদল বাসস্ট্যান্ডে আসার পথে এই টোটোতে এই ছোট্ট মেয়েটির সঙ্গে দেখা হলো। মাত্র ক্লাস 7-এ পড়ে, কিন্তু ওর এই প্রচেষ্টা বা উদ্যোগ দেখে খুবই ভালো লাগলো যে এই ছোটোবেলা থেকেই কিন্তু এরকম ধরনের ইউটিউবে কিছু কন্টেন্ট করবে বা কন্টেন্ট ক্রিয়েট করবে। ওরও একটি চ্যানেল রয়েছে, কমেডি ভিডিও বানায় বেসিক্যালি। ওর চ্যানেলের নাম হচ্ছে খাই খাই, এবং ওর নামটা তুমি বলে দাও। ইলুমা দাস। ওর চ্যানেল যেটা রয়েছে খাই খাই, আপনারা প্লিজ ওর চ্যানেলও সাবস্ক্রাইব করবেন এবং ওকেও একটু সাপোর্ট করবেন, কারণ ও এখন অনেকটাই ছোট আছে, ওর অনেকটাই পথ চলা বাকি আছে। আপনাদের সবার সাপোর্ট পেলে ও কিন্তু একদিন সবার মতো এগিয়ে যেতে পারবে। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আমরা মহিষাদল বাস স্ট্যান্ডে পৌঁছে সুরুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করি। আমরা নিয়েছিলাম সবজি ভাত, যার মূল্য পড়েছে 60 টাকা করে। খাবারটি বেশ ভালোই ছিল, টেস্ট এবং কোয়ালিটির দিক থেকে ভালো। আপনারা মহিষাদল এলে এখানে খাবার ট্রাই করতেই পারেন। এই সুরুচি হোটেলের ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটি হচ্ছে নন্দকুমার হাই রোড যাওয়ার রাস্তা। এই রোডটিকে ক্রস করে ওপাশে দেখুন একটি 2 চাকা যাচ্ছে। এই রাস্তাটি ধরে সোজা যেতে থাকলেই পৌঁছে যাব মহিষাদল রাজবাড়ি। এই রাস্তাটি দিয়ে একটু হেঁটে আসার পরেই পড়বে মহিষাদল রাজ কলেজ। এই কলেজটির পাশেই আছে মহিষাদল রাজ হাই স্কুল। এখান থেকে আর মাত্র 3 মিনিট হাঁটলেই পৌঁছে যাব রাজবাড়ি। আমরা মহিষাদল বাস স্ট্যান্ডে নেমে ওখানে আপনারা দেখতে পেলেন যে আমরা সুরুচি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। খাবারটা বেশ ভালোই লেগেছিল। ওখানে খাওয়া দাওয়া করে আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি মহিষাদল রাজবাড়ি। এই মুহূর্তে আমরা রয়েছি মহিষাদল রাজবাড়ির সামনে। এবার মহিষাদল রাজবাড়ির ভেতরে কি কি আছে তা জানতে হলে আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন। ভিডিওর মাঝখানে এইভাবে আসার জন্য খুবই দুঃখিত। আসলে আমরা 1 ডে ট্যুর প্ল্যান করেছিলাম গাদিয়াড়া, গেওখালি এবং মহিষাদল রাজবাড়ি। আমাদের এই ট্যুর প্ল্যানটিতে কিছু ভুল হয়েছিল। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে পরবর্তীতে 1 ডে ট্যুর প্ল্যান করবেন, আপনাদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই জন্যই এই ভিডিওটি করা। এই ভিডিওর মাধ্যমে আমাদের যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলোই বলে দিচ্ছি। আপনারা যারা এই 3টি জায়গা অর্থাৎ গাদিয়াড়া, গেওখালি এবং মহিষাদল রাজবাড়ি একসাথে একই দিনে ঘুরতে চান, তবে আপনাদেরকে বলবো খুব সকাল সকাল বেরোলে ভালো হয়। আমাদের প্রথম ভুল হয়েছিল সকাল 8টা 5-এ ট্রেন ধরা। আমাদের রেকমেন্ডেশন রইল আপনারা যারা 1 ডে ট্যুর প্ল্যান করবেন, এই ট্যুর প্ল্যানটি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব সকাল সকাল ট্রেন ধরলে ভালো হয়। ধরুন 5টা কি 5:30 নাগাদ। সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে আপনি একদিনে ঘুরে আবার ফেরত আসতে পারবেন। আমাদের দ্বিতীয় ভুল হয়েছিল বাগনান থেকে বাসে করে গাদিয়াড়া যাওয়া। বাস জার্নি সত্যিই খুব সময় সাপেক্ষ, তার উপর বাসের টাইমেরও কোনো ঠিক ঠিকানা থাকে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ট্যুর প্ল্যানটি করেন, আপনারা বাগনান থেকে অটো করে শ্যামপুর, দেন শ্যামপুর থেকে টোটো করে গাদিয়াড়া পৌঁছতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো 10 টাকা মতো বেশি লাগতেই পারে, কিন্তু আপনার সময়টা অনেকটাই সাশ্রয় হবে। আমাদের তৃতীয় ভুল হয়েছিল মহিষাদল রাজবাড়ি ঘুরে ফেরত আসা। আমরা কলকাতা ফেরত আসার কোনো প্রপার প্ল্যানিং করেছিলাম না, সেই জন্য একটু ভোগান্তির শিকার হই। রাজবাড়ি ঘুরে বেরোতেই 4টে বেজে গেল। ইনিশিয়ালি আমাদের মাথায় ছিল সতীশ সামন্ত স্টেশন থেকে লোকাল ধরে হাওড়া ব্যাক করার, কিন্তু তখন আমরা মোবাইলে ট্রেনের টাইম যখন দেখতে গেছি, ট্রেনের টাইম দেখছি সতীশ সামন্ত স্টেশন থেকে সারাদিনে মাত্র 3টি লোকাল ট্রেন চলে। একটি হচ্ছে একদম সকালবেলা 6টা 43-এ, দ্বিতীয়টি হচ্ছে 3টে 21। 3টে 21 টাইম পার হয়ে গেছে। এবার 3টে 21-এর ট্রেন যখন বেরিয়ে গেল, তখন
2 ঘন্টা কি ওয়েট করব সতীশ সামন্ত স্টেশনে? তার উপর হাওড়া লাইনের ট্রেনে কিন্তু প্রচণ্ড লেট হয়, আপনারা সবাই জানেন। তারপর ওখানকার স্থানীয় লোকেদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে সতীশ সামন্ত স্টেশনে কিন্তু ট্রেনও প্রচণ্ড লেট করে আসে। ধরুন 6টা 1-এর ট্রেন যেটা দেখাচ্ছে সময়সূচি অনুযায়ী, সেই ট্রেন কিন্তু 6টা 1-ই আসে না, হয় 6:30 না হয় 7টা। সেক্ষেত্রে কিন্তু কলকাতা ফেরত আসাটা খুবই চাপ হয়ে যাচ্ছে, মানে অনেকটা রাত হয়ে যাচ্ছে। এবং রাত হয়ে গেলে আমরা যারা বাজেট ট্রাভেলার, সেই ক্ষেত্রে আমাদের বাজেটটাও মাথায় রাখতে হয়। পাবলিক ট্রান্সপোর্ট কোনোভাবেই আমরা পাবো না, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রাইভেট ট্যাক্সি অথবা ক্যাব বুক করতে হবে। তখন ওনাদের রেকমেন্ডেশনই প্ল্যান বি একটা ঠিক করা হলো। প্ল্যান বি কি? প্ল্যান বি হচ্ছে বাসে করে হাওড়া ব্যাক করা। এবার আমাদের ফেরত আসার গল্পটা কি ছিল? আমরা স্থানীয় লোকেদের সঙ্গে আলোচনা করে জানলাম যে ওখান থেকে মহিষাদল বাস স্টপ থেকে নন্দকুমার হাই রোড যেতে হবে। নন্দকুমার হাই রোড থেকে কিন্তু আমরা অনায়াসেই কলকাতাগামী যে কোনো বাস পেয়ে যাব। ধরুন হাওড়া, ধর্মতলা, ডানলপ। বাসে যাবার পর আমাদের মনে হলো বাস জার্নি তো আরও 2 ঘন্টা, মানে এখানে এতটা সময় বাস জার্নি লেগে গেল, আবার কলকাতা আসবো এতটা সময়। যদি কোনো রেলওয়ে স্টেশন থাকে নিয়ারেস্ট, তখন আমরা জানতে পারলাম যে ওখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মেচেদা। নন্দকুমার হাই রোডে নেমে মেচেদাগামী বাস অর্থাৎ হলদিয়া মেচেদাগামী বাসে চেপে পড়লাম মেচেদার উদ্দেশ্যে। মেচেদা থেকে আমরা লোকাল ধরে হাওড়া ব্যাক করলাম। এইভাবে আসাতে সতীশ সামন্ত স্টেশন থেকে ট্রেন ধরলে যে সময়টা লাগতো, সেই সময়ের অনেকটা আগেই কিন্তু আমরা হাওড়া ফেরত আসতে পারি। 1 ডে ট্যুর প্ল্যানের জন্য বেস্ট অপশন হবে মহিষাদল থেকে ফেরত আসার জন্য সতীশ সামন্ত স্টেশন থেকে 3:21-এর লোকাল ধরা। আমি এই প্ল্যানটা বলছি যারা বাজেট ট্রাভেলার। এবার আপনাদের যদি রাতে ফেরত আসার কোনো অসুবিধে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা অনায়াসে 6টার ট্রেন ধরতেই পারেন। আমরা যেহেতু এই অসুবিধেগুলোর মধ্যে পড়েছিলাম, আপনারা যাতে স্মুথলি জার্নিটা করতে পারেন, সেই জন্য এই ভিডিওর মাঝখানে আসা। আমি আবারও বলবো, আপনারা 1 ডে ট্যুর প্ল্যান করলে কিন্তু খুব ভালো হয় সকাল 5টা নাগাদ হাওড়া থেকে ট্রেন ধরলে। হাওড়া থেকে লোকাল ধরে বাগনান থেকে আপনারা অটো করে শ্যামপুর থেকে টোটো করে গাদিয়াড়া ঘুরে আপনারা ফেরি করে গেওখালি, দেন গেওখালি থেকে এবার মহিষাদল রাজবাড়ি ঘুরে সতীশ সামন্ত স্টেশন থেকে 3:21-এর লোকাল ট্রেন ধরে আবার কলকাতা ফেরত আসা। এই ক্ষেত্রে হয়তো আপনারা গেওখালির সাইট সিনগুলো করতে পারবেন না, সেটা না হয় অন্যদিন ট্যুর প্ল্যান করতেই পারেন। গেওখালি, নূরপুর, সঙ্গে মহিষাদল রাজবাড়ি এবং রাজবাড়ির সংলগ্ন অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো। চলুন আবার ভিডিওর মূল পর্বে ফেরা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহিষাদল রাজবাড়ির সামনে। মহিষাদল রাজবাড়ির সংগ্রহশালাটি ঘুরে দেখার জন্য কিন্তু এখানের এন্ট্রি ফিস হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আমরা টিকিট কেটে এই মুহূর্তে মহিষাদল রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মহিষাদল রাজবাড়ির ভেতরে কিন্তু ক্যামেরা কোনোভাবে অ্যালাউড নয়, তাই আমরা ভেতরের কোনো ছবি আপনাদেরকে দেখাতে পারবো না। এবং ভেতরে আমরা কি কি দেখলাম, কি কি ঘুরলাম, তা আমরা ঘুরে আসার পরেই আপনাদেরকে জানাচ্ছি। लागे नहीं कहीं ओ আমাদের মহিষাদল রাজবাড়ি ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মহিষাদল রাজবাড়ি দোতলা একটি রাজবাড়ি। ওপরতলা ঘোরার কিছু নেই, শুধুমাত্র সংগ্রহশালা করে রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোরটি। আমরা গ্রাউন্ড ফ্লোরটি দেখতে পাবো, কিন্তু ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়। এখানের কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে যেটা জানলাম, এখানে কিন্তু অনেক সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়। যেমন শুনলাম খোকাবাবু 420, যোদ্ধা, অরুন্ধতী, এই সিনেমাগুলোর শুটিং নাকি এখানে হয়েছে এবং ইতিমধ্যে স্টার জলসার একটি সিরিয়ালের শুটিংও নাকি এখানে চলছে। এই রাজবাড়ি কিন্তু প্রতিদিনই খোলা থাকে, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত। কিন্তু যেদিন সিনেমা অথবা সিরিয়ালের শুটিং হয়, সেই দিন কিন্তু রাজবাড়িতে অন্যান্য দর্শকদের জন্য ভেতরে প্রবেশ নিষিদ্ধ থাকে। এবং সিনেমা বা আপনারা যদি কোনো রকম অন্য কিছু শুটিং করতে চান, এই কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে বা অনলাইনে অনুমতি নেওয়া যায়, সেই অনুমতি নিয়ে আপনারা এখানে শুটিংও করতে পারবে। যেরকম অন্যান্য সিনেমা সিরিয়ালের শুটিং হচ্ছে, আপনাদের কোনো ব্যক্তিগত অনুষ্ঠানেরও যদি শুটিং করতে চান, এক্ষেত্রে এখানে শুটিং করতে পারবেন। আমরা এই মহিষাদল রাজবাড়ির সংগ্রহশালাতে কি দেখলাম,
প্রথমত দেখলাম এখানে মূলত 6টি কক্ষ আছে, 6টি কক্ষে আলাদা আলাদা ওনাদের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। যেরকম আমরা দেখলাম তখনকার দিনের সাংগীতিক বাদ্যযন্ত্র, যেরকম তানপুরা, তারপর তবলা, এই ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পেলাম। তারপর আছে শয়নকক্ষ, শয়নকক্ষে তখনকার দিনের কীরকম শয্যা ছিল, মানে অর্থাৎ বিছানা কেমন ছিল সেটা দেখলাম, পালকি দেখলাম। তারপর তখনকার দিনে ব্যবহৃত টেপ রেকর্ডার, তারপরে যুদ্ধের যাওয়ার সমস্ত মানে শিকার করতে যাওয়ার সেই সমস্ত অস্ত্রগুলো দেখতে পেলাম, তরোয়াল থেকে শুরু করে আরও যে সমস্ত অস্ত্র ব্যবহার হতো, এবং শিকার করার প্রতীকী হিসেবে বাঘ, হরিণ, এই সমস্ত পশু বা পশুর মুখোশ সেগুলোও রেখে দেওয়া হয়েছে, এবং অনেক পুরনো বই এখানে সংগৃহীত করে রাখা হয়েছে। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই এত কিছু মানে আরও অনেক কিছুই দেখলাম, সেগুলো তো সবটা বলে শেষ করা যাবে না। তাই আমাদের রেকমেন্ডেশন রইল, আপনারা কিন্তু একটা দিনের ছুটিতে এই মহিষাদল রাজবাড়ি কিন্তু আপনাদের ঘোরার তালিকায় রাখতেই পারেন। এটা দেখতে পাচ্ছেন তখনকার দিনে কিন্তু যুদ্ধের কামান। চলুন এবার মহিষাদল রাজবাড়ি আমাদের সঙ্গে ঘুরে দেখে নিতে নিতে মহিষাদল রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জেনে নিন। আনুমানিক 1667 খ্রিস্টাব্দ, ওই 16 শতকের মাঝামাঝি সময় হবে। উত্তরপ্রদেশ থেকে এক ব্রাহ্মণ বাণিজ্য করতে নদীপথে আসেন গেওখালিতে। তার নাম ছিল জনার্দন উপাধ্যায়। তিনি পূর্বে মোগল সম্রাট আকবরের অধীনে সৈন্য বিভাগের উচ্চ কর্মচারী ছিলেন। কিছুদিনের মধ্যে ইনি মহিষাদল অঞ্চলের তৎকালীন জমিদার কারোমতে রাজা কল্যাণ রায় চৌধুরীর নিলামি জমিদারি কেনেন এবং মোগল সম্রাট আকবরের দেওয়া শব্দমূলে মহিষাদলাধিপতির স্বীকৃতি পান। রাজা জনার্দন উপাধ্যায় মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা। 16 শতাব্দীর মধ্যভাগ থেকে যে রাজবংশ চলা শুরু হয়েছিল, বহু উত্থান পতনের মধ্য দিয়ে সেই রাজবংশ 21 শতাব্দীতে এসে পৌঁছেছে এবং এই রাজ পরিবারের কিছু নিদর্শন সংগ্রহশালার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাসটি ভিডিওতে দেওয়া হলো, আপনারা ভিডিওটি পজ করে পড়ে নিতে পারবেন। এখানকার রথের মেলা খুবই জনপ্রিয়, মেলাটি অর্ধমাস ব্যাপী চলে। এই রাজবাড়ির কাছে কিন্তু রয়েছে একটি ক্যাফেটেরিয়া, নাম শুনেই বুঝতে পাচ্ছেন রাজার হালে। রাজবাড়ি বলে কথা, রাজার হালে না হলে চলে? তবে আপনারাও যদি রাজার হালে খাওয়া দাওয়া করতে চান, তবে এই রাজার হালে খেতেই পারেন। এই ছিল আমাদের বর্ষাকালের একটা দিন কলকাতা থেকে খানিকটা দূরে একদিনের ট্যুরের গল্প। আমরা যেইভাবে ট্যুর প্ল্যান করেছিলাম, অর্থাৎ কলকাতা থেকে বাগনান, বাগনান থেকে গাদিয়াড়া এবং গাদিয়াড়া পিকনিক স্পট এবং রূপনারায়ণ নদীর তীর ঘুরে সেখান থেকে লঞ্চে করে আমরা চলে এসেছিলাম গেওখালি। গেওখালি থেকে আমরা মহিষাদল এবং মহিষাদল থেকে আমরা চলে এলাম মহিষাদল রাজবাড়ি। এই ছিল আমাদের একটা দিনের ট্যুর প্ল্যান। আপনারাও যদি চান এইভাবে কিন্তু আমাদের মতোই ট্যুর প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন। একটা উইকেন্ড হোক বা একটা ছুটির দিন হোক, আপনারা আপনাদের সুবিধে মতো যদি শর্ট ট্যুর প্ল্যান করতে চান, এইভাবে কিন্তু কলকাতা থেকে কাছে পিঠের ঘোরার জন্য আমরা বলবো একদম আইডিয়াল ডেস্টিনেশন হচ্ছে এই গাদিয়াড়া এবং গেওখালি। এই ছিল আমাদের একদিনের ভ্রমণের গল্প। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের এই ট্যুর প্ল্যান আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আর যদি কোনো এই ভ্রমণ সংক্রান্ত প্রশ্ন থেকে থাকে তবে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আপনারা কিন্তু নিশ্চয়ই উত্তর পাবেন। এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে।